নরেন্দ্র দা কেমন সালাম। আছেন? আছি। আপনার সাথে অনেকদিন পরে কথা হচ্ছে। জি। সুস্থ আছেন তো না নরেন্দ্র দা? আছি। আছি। আচ্ছা ভালো আছি। আচ্ছা আচ্ছা। ভালো থাকাটা এখন চ্যালেঞ্জ রে ভাই, খুব চ্যালেঞ্জ। আমরা পার্টিসিপেট কয়জন আছি? আজকে পার্টিসিপেন্ট বেশ ভালো। আজকে পার্টিসিপেন্ট অনেক, প্রায় 26 এর মতো। তো ঠিক শুরু আছে। করি না? শুরু করি। হ্যাঁ, আচ্ছা, শুরু দেখা করেন। যাচ্ছে না নরেন্দ্র দা? দেখা যাচ্ছে তো ইয়েটা, স্ক্রিনটা দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। ওকে, যেটা বলছিলাম আর কি। হ্যাঁ, এই স্ক্রিন জুম করা হয়েছে। সরি, ছোট হয়ে গেছে এখন। না জুম করা যাচ্ছে, মানে ঠিক আছে। হ্যাঁ, ঠিক ওকে আছে, আমি জুম করে নিতে পারতেছি। ওকে, হ্যাঁ, ঠিক ঠিক আছে, আছে। ঠিক আছে। ওকে, হ্যাঁ, ওকে, যেটা অলরাইট। বলছিলাম, যেটা বলছিলাম আর কি, যে এইখানে যে তথ্যগুলো দিয়েছেন, দেখেন এখানে শুধু প্রোডাক্টের নাম দিছি, কিন্তু আপনি যখন রিটার্ন ফিল আপ করবেন, রিটার্ন ফিল আপ করার সময় কিন্তু আপনার যেটা এইচএস কোড, সেটা লাগে, এইচএস কোড লাগে। তো এটার বেটারমেন্টের জন্য আপনি এই যে এখানে ময়দার কথা লিখেছি, ময়দার এখানে পাশে ওর এইচএস কোডটাও লিখে রাখেন, তাহলে আপনি যখন রিটার্ন ফিল আপ করবেন তখন আপনার ইজি হবে আর কি। জাস্ট ওই এইচএস কোডে ঢুকবেন, এন্ট্রি দিবেন আপনার কত অ্যামাউন্ট হয়েছে, কত পারচেজ করেছেন সেটা। তো এটা জাস্ট একটা এডিশন আর কি, এর সাথে আপনারা করতে পারেন। তো এখন প্রথম থেকে যদি আমি একটু আলোচনা করি যে প্রথম কলামটা আমার কি আছে। দেখেন প্রথম এখানে কয়েকটা সেকশন আছে, এটা আপনাকে একটু। জাহাঙ্গীর আলম ভাই, জি আরিফ ভাই। জি, এইচএস কোডটা সম্বন্ধে একটু বলবেন? এটা হলো হারমোনাইজেশন কোড। হারমোনাইজেশন কোডটা আরেকটু হয়তো আপনার ইয়া লাগবে, হয়তো এগুলো টার্মিনোলজির সাথে একটু ফ্যামিলিয়ার হতে একটু টাইম লাগবে। এটা হলো হারমোনাইজেশন কোড বলে, ওয়ার্ল্ড জি, ওয়াইড জি ভাই। প্রোডাক্টের কোড ইয়া করা আছে আর কি, আপনার ক্যাটাগরাইজ করা আছে যে কোন প্রোডাক্ট গুলো কোনটা। এটা হলো ব্যবসা জি, বাণিজ্যের সুবিধার্থে, এটা গ্লোবাল বিজনেস বা গ্লোবাল যে জি, জি, বিজনেস প্ল্যাটফর্ম আছে সেখান থেকে সেট করা। প্রত্যেকটা দেশে আসলে এইচএস কোড সেম। যখন আপনি বাইরে থেকে কোনো প্রোডাক্ট আমদানি করবেন বাংলাদেশে, তখন দেখবেন যে এইচএস কোডের মাধ্যমে বেসিক্যালি এটা ইম্পোর্ট ডিউটি বা আদার্স যেগুলো ট্যাক্স, ভ্যাট, এটি এগুলো ইম্পোজ করা হয়। এবং আপনি বেটার হলো কিছু কিছু বই কিনবেন। বইগুলো একটু স্টাডি করলে এগুলো আপনি আপনি প্রয়োজনে আমাকে পার্সোনালি জি, কন্টাক্ট করেন, ফোনে কন্টাক্ট করেন, আমি কিছু বইয়ের রেফারেন্স আপনাকে দিয়ে জি, দিব, জি, জি, যাতে আপনার সুবিধা হবে আর কি। হ্যাঁ, ওইগুলো জানার জন্য। জি, তো অবশ্যই। ওগুলো আমরা আলোচনা করতে জি, পারবো, অসুবিধা নেই। ওকে ভাই, ক্যারি অন। ওকে, হ্যাঁ, যেটা বলছিলাম ওকে আর ভাই। কি, যে প্রথম ঘরটা দেখেন এখানে ক্রমিক সংখ্যা। ক্রমিক সংখ্যা তো আর আলোচনা করার কিছু নেই, এটা হলো আপনার যতগুলো আইটেম লিখবেন সেই আইটেম গুলো। এখন আইটেম গুলো এখানে আরেকটা কথা বলে, আসলে একটা কথার পিছন থেকে আসলে যারা নতুন অনেকেই আছেন, এজন্য একটু বলতে হচ্ছে আর কি, যে এটা কিন্তু কর মেয়াদ ওয়াইজ আপনি যেটা করবেন, এই রেজিস্টারটা মেনটেন করবেন। একটা পেজ ধরেন ইউজ করেছেন, এটা ডিপেন্ড করবে আপনার কতগুলো ইনগ্রেডিয়েন্ট, কতগুলো পার্সেস, কতগুলো প্রোডাকশন আপনার হয়, সেটার উপর ডিপেন্ড করবে। সবসময় চেষ্টা করবেন হলো, যেহেতু কর মেয়াদ আমার 1 মাসের, 1 মাসের তথ্য একসাথে রাখতে, একসাথে রেখে সেটা ক্লোজ করে পরবর্তী মাসে আবার ওটা ওপেনিং করে কাজ করা আর কি। তো এখানে যে নাম্বারগুলো হবে বেসিক্যালি 1 মাসে যে প্রকিউরমেন্ট গুলো আপনি করবেন, সেটার সিরিয়াল ক্রোনোলজিক্যাল এই নাম্বারগুলো বসবে, বসে ডেট ওয়াইজ। তারপর হলো ডেট, কোন ডেটে কত কিনেছেন। ধরেন আপনি বিদেশ থেকে ইম্পোর্ট করেছেন, ইম্পোর্ট যখন করেছেন তখন আপনি বিল অফ এন্ট্রি হাতে পেয়েছেন, তখন আপনি এখানে এন্ট্রি দিবেন ওই ডেট অনুযায়ী। ইম্পোর্ট যে যেদিন আপনি বিল অফ এন্ট্রি পেয়েছেন, ওখানে যে ডেট আছে সেই ডেট অনুযায়ী আপনি এখানে এন্ট্রি দিবেন। যদি লোকাল প্রকিউর কেনেন, যে ডেটে কিনবেন সেই ডেটে কত পরিমাণে। দেখেন এখানে পরের কলামটা আছে, এখানে অনেকের কনফিউশন হয়। তবে আমি এখানে ফরম্যাটটা বোঝাবো, কিন্তু এটার ম্যানেজমেন্ট কিছু টেকনিক আছে, টেকনিক অবলম্বন করতে হয়। সেই টেকনিক গুলো আমি এখানেও শেয়ার করব। আর এটা আসলে আপনাদের ক্যাপাসিটির উপর ডিপেন্ড করবে, এক একজন এক একভাবে প্ল্যান করে, এক একজন এক একভাবে এই টেকনিক গুলো অবলম্বন করে এবং সেইভাবে ম্যানেজ করে। তো এখানে ক্রমিক নাম্বার, তারিখ, তার পরের ঘরে যেটা আছে দেখবেন যে মজুদ উপকরণের প্রারম্ভিক যে, যে ভাই বলতেছিলেন যে আপনি ইনভেন্টরিতে কাজ করছেন, হ্যাঁ,
এটা কিন্তু বেসিক্যালি ইনভেন্টরি রেজিস্টার। এই ক্রয় হিসাব পুস্তক যেটা, এটা কিন্তু জি আর জি কিছুই না, ইনভেন্টরি রেজিস্টার। জি যারা খুব ভালো জি জানে জি না, আমাদের এই জায়গায় যেটা এরকম, জি এভাবে ক্যাটাগরাইজটা করা। হ্যাঁ এভাবে ক্যাটাগরাইজ করে, এবং এটা বেসিক্যালি ইনভেন্টরি লেজার, নাথিং এলস। ক্রয় হিসাবটা ইনভেন্টরি, আপনি কত জি কিনছেন, কত আপনার হাতে আছে, কত ইউজ করেছেন, সেই রেজিস্টার। দেখেন প্রথমে বলা আছে হলো মজুত উপকরণের প্রারম্ভিক জের। তার মানে কি, এটা হয়তো নভেম্বর মাস, এই যে আমি নভেম্বর মাসের 10 তারিখ দিয়েছি 5,000 কোয়ান্টিটি কিনেছে, এটা এই প্রারম্ভিক মজুর যেটা হবে, সেটা এখানে যদি আমি আরেকটা ঘর ইনসার্ট করি, তাহলে আমি কিন্তু প্রারম্ভিকটা লিখতে পারবো। মনে করেন এটাই এক, তারিখ হলো 1/11/2020। হ্যাঁ, এটা প্রারম্ভিক জের, মানে গত মাসের যেটা সমাপনী ছিল সেটাই তো এই মাসের। গত মাস মিন্স কি, অক্টোবরের যে সমাপনী ছিল যেটা, সেটা তো নভেম্বরের 1 তারিখে আমার ওপেনিং হবে। সে এখানে 10,000 কোয়ান্টিটি ছিল। হুম, যে আইটেমটা এখন আমি মেজারমেন্ট কি দিয়ে করব সেটা একটা ব্যাপার। এখানে 10,000 কোয়ান্টিটি ছিল। এখন এটার মূল্য, এই মূল্য নিয়ে হলো সবার একটু সংশয় কাজ করে, যে আমি মূল্যটা লিখবো কি লিখবো না। যেমন আপনার পরিমাণে হয়তো এটা কোয়ান্টিটি আপনার স্টোরে এত আছে, কিন্তু আপনার মূল্য কত আছে, সেই মূল্যটা কিন্তু অনেক সময় ডিপেন্ড করে অনেক কিছু। আমরা যারা কমার্সের স্টুডেন্ট, যারা যারা ইয়া সম্পর্কে আইডিয়া আছে, যারা ইনভেন্টরি সম্পর্কে যাদের আইডিয়া আছে, তারা আপনি জানবেন যে ইনভেন্টরি ভ্যালুয়েশন হয় একটা টাইম পিরিয়ড পর পর, ইনভেন্টরি ভ্যালুয়েশন হয়, এবং সেটার কিছু মেথড আছে, মেথড অবলম্বন করে আমাকে ভ্যালুয়েশন করতে হয়। ওইটার এভারেজ আছে, লিপো আছে, ফিপো আছে, সেটা আছে। তো ওই ভ্যালুটা আসলে ডিপেন্ড করে যে আপনার 10,000 কোয়ান্টিটির জি মূল্য কত, এটা কিন্তু ডিপেন্ড করে। অনেক সময় আপনার ওয়েস্টেজ থাকে, ওইগুলো আবার মূল্যর সাথে এভারেজ করে বাদ দিতে হয়। সো মূল্য লিখতে গেলে একটু ঝামেলা হয় ক্রয় হিসাব বইয়ে। সেই কারণে ক্রয় হিসাব বইটা মূলত হলো আপনার স্টকের মুভমেন্টটা রেকর্ড করার জন্য। এটা এনবিআরও জানে, সবাই জানে, যদিও এই ঘরগুলো দিয়ে দিয়েছে, মূল্যর ঘর দিয়েছে, আসলে মূল্যর ঘরগুলো ইউজলেস। হ্যাঁ, ইউজ হবে, এক জায়গায় আপনি ম্যান্ডেটরি ইউজ করতে হবে, সেটা হলো যে কারেন্ট পিরিয়ডে যেটা আপনি পারচেস করবেন সেই মূল্যটা আপনাকে লিখতে হবে। কিন্তু ওপেনিং এবং ক্লোজিং এর ক্ষেত্রে, এই যে এখানে যেমন ওপেনিং মূল্য, আগে ঘরগুলো একটু চিনে নেন, এটা হলো মূল্যর ঘর, এটা প্রারম্ভিক জের, পরিমাণ মূল্য। এটা হলো বলছে যে ক্রয়কৃত উপকরণ, মানে আপনি এই পিরিয়ডে, এই যে জুলাই মাস নভেম্বর মাসে যেগুলো ক্রয় করবেন, সেই ক্রয়কৃত উপকরণের তথ্য এখানে। আপনি কোন বিল অফ এন্ট্রি বা চালানপত্র ইউজ করে কিনছেন সেটার নাম্বার, কত তারিখে কিনছেন সেটা, বিক্রেতার তথ্য, যার কাছ থেকে কিনছেন তার তথ্য, যেমন এখানে নাম দিতে হবে, তার ঠিকানা আসবে তার, এবং তার নিবন্ধন নাম্বার বা তালিকাভুক্তি নাম্বার। ওই যে প্রথমে যে বলতেছিলাম, একটা হলো ভ্যাট রেজিস্ট্রেশন আর একটা হলো এনলিস্টমেন্ট নাম্বার আর কি। অথবা যদি আপনি কোনো আনরেজিস্টার্ড কোনো পার্সনের কাছ থেকে কেনেন, আনরেজিস্টার্ড মনে করেন কোন একটা ইন্ডিভিজুয়াল পার্সনের কাছ থেকে কিনছেন যে আনরেজিস্টার্ড, রেজিস্টার্ড না, সেই ক্ষেত্রে তার জাতীয় পরিচয়পত্র নাম্বার দিতে হবে। ঠিক আছে? কিন্তু এরকম হতে পারে কোনো আনরেজিস্টার্ড প্রতিষ্ঠানের কাছ থেকে কিনতে পারেন, কোনো ফার্মের কাছ থেকে কিনতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু শুধু নাম আর ঠিকানা, এটা তাহলে নট অ্যাপ্লিকেবল হবে। এটা সেক্ষেত্রে তো তার তো কোনো নাই, বিনও নাই, তার জাতীয় পরিচয়পত্র নাম্বারও নাই। কিন্তু প্রোপাইটারের কাছ থেকে যদি কিনেন, তার নাম্বার আপনি দিতে পারেন, তার নাম, ঠিকানা এবং তার জাতীয় পরিচয়পত্র নাম্বার। এই ইনফরমেশন কিন্তু ম্যান্ডেটরি, এগুলো কিন্তু আপনি ফিল আপ করতেই হবে। ঠিক আছে? এটা হলো যার কাছ থেকে কিনবেন তার তথ্য, এই 7, 8, 9, এবং তার চালানপত্র নাম্বার যদি থাকে, আর তারিখ, যে ডেটে কিনছেন, এটা একটা। তারপরে হলো ক্রয়কৃত উপকরণ, আপনি যে জিনিস, এটা হলো যার কাছ থেকে কিনলেন তার তথ্য। আর যে জিনিসটা কিনলেন, আপনি যে ইনগ্রেডিয়েন্টটা কিনলেন, যে ম্যাটেরিয়ালটা, র ম্যাটেরিয়াল হোক আর সার্ভিস হোক, যেটাই কিনলেন, সেই কেনার তথ্য। এবার এটা হলো ডিউরিং দি ইয়ারে। এই সেকশনটা খুব ইউজফুল, মানে বিশেষ করে যে এইটুকু খুব ইউজফুল। ঠিক আছে? এইটুকু আপনাকে খুব কেয়ারফুলি রাখতে হবে, এবং এইটাই এন্ড অফ দা মান্থে যখন আপনি রিটার্ন ফিল আপ করবেন তখন আপনার দরকার হবে। দেখেন এখানে বিবরণ আছে, ক্রয়কৃত উপকরণের বিবরণ, আপনি কি কিনলেন, সেটা পারচেজ করলেন নাকি রিটার্ন আসলো, ফেরত আসলো, নাকি কোনো ড্যামেজ হলো, ওই বিবরণটা লিখতে হবে। আপনি যাই করেন না কেন, স্টক রেজিস্টার মনে করেন পারচেজ করলেন কত, 4,000 কোয়ান্টিটি, এবং তার
শুল্ক মানে ইয়া বাদে সম্পূরক শুল্ক এবং মূসক বাদে তার মূল্য ছিল 96। এটা একটা হাইপোথেটিক্যাল ফিগার আর কি। এবং সম্পূরক শুল্ক যদি থাকে সেটা এখানে বসবে, এবং তার উপরে যে মূসক দিবেন সে মূসকের পরিমাণটা এখানে বসবে। এখন ধরলাম মূসক আমি দিয়ে আসি হলো 15%, 15% এখানে আমি দিয়ে দিলাম, 15% এখানে দিয়ে দিলাম, 15% আমি মূসক দিয়ে এসেছি। তারপরে কোনো এসডি নাই, ধরে নিলাম এসডি নাই, 15% মূসক দিয়ে আসি। এখন এই তথ্যটুকু দেখেন, এখানে কিন্তু আপনার মূল্য লেখাটা ম্যান্ডেটরি। এই যে মূল্য লেখা, কত পরিমাণে কিনছেন এবং মূল্য কত, এটা আপনি লিখতেই হবে, মাস্ট। এবং মূসকের পরিমাণ কত দিয়ে আসছেন, এই তিনটা ঘর মাস্ট লিখতে হবে। এটা অ্যাভয়েড করার কোনো সুযোগ, এই চারটা ঘর লিখতেই হবে এই পিরিয়ডের জন্য। কিন্তু মোট উপকরণের পরিমাণ, এখন কতটুকু আপনি মোট কিনছেন, যেমন পরিমাণ, মূল্য, সকল কর ব্যতীত, এটা কি কি বলছে দেন, মোট উপকরণ কোনটা কোনটা। তার মানে ওপেনিং এর সাথে, এই যে ওপেনিং যেটা ছিল সেই ওপেনিং এর সাথে আমার এই আইটেমটা আপনার এই পিরিয়ডে যেটা কিনছি সেটা যোগ হয়েছে, হয়ে মোট হলো আমার হাতে আসলে এত। এখন এইখান থেকে এটা হলো ওপেনিং এর সাথে আপনার কারেন্ট পিরিয়ডে যেটা কিনলেন সেটার যোগফল আর কি, এই যে 15 এবং 16। এখানেও কিন্তু মূল্য লেখার একটা ঘর আছে, এই মূল্যর ঘরটা এবং আপনি যেটা ইউজ করলেন, এই যে এই তিনটা কয়টা ঘর মূল্য আমার জন্য দরকার নাই সেটা আমি একটু হাইলাইট করি। দেখেন এগুলো মূল্য বলা আছে কিন্তু এইগুলো আমার দরকার নাই। এইটা আর হলো এইটা, এই যে মূল্যর ঘরগুলো লেখা আছে দেখেন, এই ঘরগুলো দরকার নাই, কারণ এইগুলো প্রথমটা ছিল হলো এটা যেটা দেখলাম, এটা হলো আপনার ওপেনিং, ওপেনিং এর যে প্রারম্ভিক যে জের আছে সেটার মূল্য, এটা হলো ওই ওপেনিং এর সাথে আপনার এই পিরিয়ডে যেটা এডিশন করলেন, কিনলেন, সেটা যোগ করার পরে হলো এই মূল্যটা আসে। এই মূল্যটার দরকার নেই, কারণ আমি বলতেছিলাম যে প্রথমে যেটা মূল্য, এই মূল্যটা ভ্যালুয়েশন হয়ে আগের পিরিয়ডে হয়তো কম বেশি হতে পারে, কোনো অ্যাডজাস্টমেন্ট থাকতে পারে, কোনো ড্যামেজ থাকতে পারে, সেটার কারণে আপনার মূল্য ভ্যারি করতে পারে। তো সেই মূল্যর সাথে কারেন্ট পিরিয়ডের মূল্য যদি আপনি যোগ করেন, আসলে অ্যাকচুয়াল ফিচারটা আপনি পাবেন না, যেটা রিটার্ন আপনি দেখে আসছেন সেটার সাথে মিলবে না। সেই কারণে এখানে ডিসকারেজ করা হয় যে মূল্যটা অ্যাভয়েড করতে। বেসিক্যালি এটা এনবিআর অথরিটি দেখে যে আপনার প্রোডাক্টের কোয়ান্টিটির মুভমেন্ট, যে আপনার কত ওপেনিং ছিল, এইটুকু হলো কত ওপেনিং, এখানে কত ওপেনিং আছে, এটার সাথে পারচেজ কত করেছেন এই কোয়ান্টিটি, সেটা যোগ করে হলো টোটাল পরিমাণটা, পরিমাণের মুভমেন্টটা দেখে, মূল্যর মুভমেন্টটা ওরকম ধর্তব্য না। যদি ছোট অর্গানাইজেশন হয় সেক্ষেত্রে পসিবল হয় এটা মেনটেন করা, সেক্ষেত্রে আপনারা করতে পারেন। কিন্তু বড় ধরনের অর্গানাইজেশন যেগুলো, সেগুলো যদি মূল্য হিসাব করতে যায় তাহলে প্রত্যেক মাসে তারা রিটার্ন দিতে পারবে না। সো তারা এই মূল্যটা বাদ দিয়ে হিসাব করে, শুধুমাত্র কোয়ান্টিটির মুভমেন্ট দেখায়। এবং পরবর্তীতে এই যে টোটাল আসলো, আমার ওপেনিং ছিল হলো ধরেন এই যে 5000, আমি ধরলাম 5000, আপনার ওপেনিং ছিল 5000, এই 5000-এর সাথে আর 4000 যোগ করলেন, এই কোয়ার্টারে এই মাসে কিনলেন, কেনার পর আপনার টোটাল হলো 9000। এখন আপনার হাতে আছে 9000। এখন এই 9000 থেকে যদি কোনো কিছু ইস্যু করেন, আপনি হয়তো পরবর্তী ডেটে ইস্যু করবেন, এই ডেটে হয়তো না করবেন, পরবর্তী ডেটে হয়তো আপনি ইস্যু করবেন, সে পরবর্তী ডেটে ইস্যুটা আপনি এখানে দেখাবেন। তো আমি একটা পুরোটার মুভমেন্ট দেখাবো, তাহলে আপনারা আরো ক্লিয়ার হবেন ব্যাপারটা। ইস্যুটা এই ঘরে আসবে যে 17 এবং 18, দেখেন 17 18-এর মধ্যে কিন্তু মূল্য আছে, কোয়ান্টিটি আছে। তো এইটা যখন আপনার ক্লোজিং ব্যালেন্স হলো, সেই ক্লোজিং ব্যালেন্স থেকে আপনি যতটুকু প্রোডাকশন ফ্লোরে দিয়ে দিলেন, মনে করেন এটা সাপ্লায়ারের কাছ থেকে আপনার যে স্টোরে আগে ছিল 4000, আর নতুন করে কিনলেন হলো আরো 5000, ছিল নতুন করে কিনলেন হলো 4000, এখন আপনার স্টোরে হয়ে গেল হলো 9000। স্টোর থেকে প্রোডাকশন ফ্লোরে মনে করেন প্রোডাকশনের জন্য, প্রসেস করার জন্য আপনি একটা কোয়ান্টিটি ইস্যু করবেন, সেটা হয়তো ওই ডেটে করবেন না, ওই ডেটেও করতে পারেন অথবা পরের ডেটেও করতে পারেন, যখন আপনি করবেন সেইটা এখানে লিখবেন। আমি ধরে নিলাম যে ওই ডেটেই করছি, 3000 আমি এখানে ট্রান্সফার করে দিছি। তাহলে 9000 থেকে 9000 কোয়ান্টিটি থেকে 3000 কোয়ান্টিটি আমি বাদ দিলাম, বাদ দেওয়ার পরে কত থাকলো, আমার ক্লোজিং ব্যালেন্স থাকলো কিন্তু 6000। হ্যাঁ, এখন বলতে পারেন যে 6000 ক্লোজিং ব্যালেন্সে তাহলে মূল্য, এখানে মূল্য নো নিড। কারণ হলো এখানে নরমাল লস থাকে, অ্যাবনরমাল লস থাকে, কোনো ড্যামেজ থাকে, যার জন্য আপনার মূল্য অ্যাকচুয়াল যে ইয়াটা ডে টু ডে ট্রানজাকশনের ফলে যে অ্যাকচুয়াল ভ্যালুটা,
এটা আসলে আপনি অ্যাকুরেটলি বের করতে পারবেন না। যা এই কারণে হলো এই মূল্যগুলো লিখতে ডিসকারেজ করা হয়। আর যেগুলোর ক্ষেত্রে কোনো পসিবিলিটি নাই নষ্ট হওয়ার, যেসব প্রোডাক্টের ক্ষেত্রে, সেসব প্রোডাক্টের ক্ষেত্রে আপনি এটা মেনটেন করতে পারেন। হ্যাঁ, কোনো কোশ্চেন আসবে না। তো আমার রিকমেন্ডেশন থাকবে, যদি ইয়া করা সম্ভব হয়, অ্যাভয়েড করা, যদি আপনার ওইরকম ধরনের প্রোডাক্ট না থাকে যেটা মূল্য পরিবর্তন করা সম্ভব নয়, ভেঙে যাওয়ার বা নষ্ট হওয়ার কোনো চান্স নাই, সেক্ষেত্রে আপনারা মূল্য লিখবেন। আদারওয়াইজ মূল্য লেখার দরকার নাই। এই যে যেগুলো ঘরগুলো দেখালাম 20, 18, 16 এবং হলো 4, রিসেন্টলি আপনারা জেনে খুশি হবেন, রিসেন্টলি একটা পরিপত্র আসছে। আমি পরিপত্রটা দেখাইতে চাইছিলাম আপনাদেরকে, যে এটা দেখলে আরো ক্লিয়ার হতেন। একটা গাইডলাইন আসছে মূল্য না লেখার জন্য, মূল্য না লেখলেও চলবে। এই ফরম্যাটটা রিভাইজ হয়েছে, সেখানে এই ঘরগুলো বাদ দিয়ে দেওয়া হয়েছে, বুঝছেন? আমি ওই এসআরওটা আমার কাছে ছিল, কিন্তু আমি আজকে খুঁজে পাই নাই। নেক্সট কোন একটা সেশনে ইনশাআল্লাহ দেখাবো। এইগুলো এখন বাদ দেওয়া হয়েছে ফিল্ড লেভেলে। জাহাঙ্গীর ভাই, জি বলেন আরিফ ভাই। আচ্ছা আপনি বলতেছিল আমাদের ওরা হাইড করে যেতে হবে, মূল্য না লিখলেও চলবে, কিন্তু যখন আমরা রিটার্ন দেবো এনবিআর এ, তখন তারা কিসের উপর ভিত্তি করে আমাদের রিটার্ন আপনি অথবা রেয়াত রিটার্নটা দেবো দিবেন অথবা হলো রিটার্ন 1 দিতে হবে, ভ্যাট মাসের, কাটতে হবে? রিটার্নটা দিবেন হলো 1 মাসের। জি এই এই হিসাবটা আমি কোন মাসের করতেছি? নভেম্বরের, জি, তাই না? নভেম্বরের, মনে করেন নভেম্বর মাসের 1 নভেম্বরে। তারিখ থেকে জি শুরু আমি, করে নভেম্বর মাসের 30 তারিখ জি পর্যন্ত আমি যে কিনবো সেই তথ্যগুলো আমাকে এখানে লিখতে হবে। জি আমার এই প্রোডাক্টটা, এই যে হুইট ফ্লেয়ার ময়দা, জি এই ময়দা অক্টোবর মাসে যে ব্যালেন্স ছিল সেটাই জি তো নভেম্বর মাসে আমার ওপেনিং হবে, তাই না? সেই ওপেনিং আমি এনে লিখলাম, লিখে জি ওপেনিং এই হবে। মাস জুড়ে যত পারচেজ জি করব, ঠিক আছে, এই মাস জুড়ে যে পারচেজ করব সেটা হলো আমার হ্যাঁ, এইটুকু ঘরের মধ্যে লিখতে হবে। ওকে, আপনি যখন রিটার্ন দিবেন, রিটার্ন কিন্তু আপনি ওটা মাস্ট বি লিখতে হবে। রিটার্ন যখন দিবেন তখন কিন্তু আপনি ক্লোজিং ব্যালেন্সের উপর দিবেন না, আপনি রিটার্ন দিবেন হলো এই যে এই পিরিয়ডে যে পারচেজ গুলো করেছেন সেটার উপরে, টোটাল যোগফলের উপর আপনি ইয়া দিবেন। আমি সুন্দর করে গত একটা মাসে ইয়া দেখাই আপনাদের। নভেম্বরে যত পারচেস করা হয়েছিল। হ্যাঁ, আমি একটা দেখাই আপনাদের, বরং জি তাহলে ভালো হবে, একদম ফুল ফিচার দেখাই, একটু মনোযোগ সহকারে দেখেন। জি একটা মুভমেন্ট দেখাইলে জি আপনারা এই ব্যাপারটা ক্লিয়ার হবেন। ওকে, একটা মুভমেন্ট আমি দেখাই দিই, একদম ফুল একটা মনে করেন যে আপনার নভেম্বর মাসে 1 তারিখে ব্যালেন্স ছিল কত? 10,000। ওকে, তাহলে এই 10,000 কেজি আমি মনে করলাম 10,000 কেজি আমার ব্যালেন্স ছিল। এই 10,000 কেজি আমার কোথায় যাবে? এটার কিন্তু ঘর একটাই, এটা 10,000 কেজি আমার টোটাল ক্লোজিং এ আমার 10,000 থাকবে, এখানে 10,000। অথবা এই ঘরটা আমি বাদ দিয়ে দিই, এই ঘরটা বাদ দিয়ে দেই, একদম শুরু থেকে সুন্দর করে দেখাই আপনাদের। মনে করেন এইটা হলো 1 তারিখে, 1 তারিখে আমার ওপেনিং ব্যালেন্স ছিল এই আইটেমের এইটা, ঠিক আছে? ওপেনিং ব্যালেন্স 5,000 নভেম্বরের 1 তারিখ ছিল। এখন আমি নতুন করে ক্রয় করব, ক্রয় করব, এটা হলো নভেম্বরের 1 তারিখে ব্যালেন্স ছিল, এই আইটেমটা হুইট ফ্লাওয়ারটা আমি নভেম্বরের 5 তারিখে মনে করেন ক্রয় করতেছি, 5 তারিখে ক্রয় করতেছি। কার কাছ থেকে ক্রয় করতেছি? সুমন এন্টারপ্রাইজের কাছ থেকে, বা আমি দেই এবিসি, এবিসি লিমিটেডের কাছ থেকে আমি পারচেজ করেছি। তার ঠিকানা থাকলো, তার বিন নাম্বার থাকলো, তার কাছ থেকে কি করলাম? পারচেজ করলাম। কত কোয়ান্টিটি পারচেজ করলাম? 4,000। এখন 4,000 এর দাম কত? আমি মনে করলাম 50,000 টাকা, ঠিক আছে? 50,000 টাকা আমি তার কাছ থেকে কিনলাম। ওকে, এখন তার ওই 50,000 উপরে মূসক কত? 15% হিসেবে মূসক আমার 7,500 টাকা। মানে ভ্যাট ছাড়া হলো 50,000, আর আমি মূসক দিলাম হলো এটার উপরে ক্যালকুলেট করলাম 7,500। এটা সবসময় মনে রাখেন যে মূসক বাদে বাদে ভ্যাট বাদে মূল্য হবে এটা, ঠিক আছে? কোয়ান্টিটির এখানে ভ্যাট বাদে মূল্য হবে। নেক্সট হলো আমার তাহলে টোটাল কোয়ান্টিটি হলো 4,000 কিনলাম, তাহলে আমার ভ্যাট 900 ইনক্লুডেড। 9,000 হলো, ঠিক আছে? আমি ইস্যু এখানে করি নাই, মনে করেন আমি ইস্যু এখানে করি নাই। আমার কোয়ান্টিটি ক্লোজিং ব্যালেন্স কত দিন শেষে? 1 তারিখে দিন শেষে, 1 তারিখে আমার শুরুতে, দিনের শুরুতে ছিল 5,000, 1 তারিখে আমার দিনের শেষে এসে হলো 9,000। এখন আমি 1 তারিখে আমি ইয়া করি নাই, মনে করেন যে এটা হলো 11 তারিখে ধরলাম, 11 তারিখে ধরলাম, এখানে আমার ইয়া নাই, কিছু নাই এখানে, এখানে আমি কিনি নাই। 11 তারিখ কি করছি? 11 তারিখ ইস্যু করছি প্রোডাকশন ফ্লোরে, এখানেও তাহলে আমার কিছু হবে না, ডেট হবে না। ইস্যু যখন করব তখন আমার এইখানে যাবে,
সরি এখানে ডেট হবে, ডেট দিতে হবে। এটা 11 তারিখ আছে, ডেট দিতে হবে। এখানে যখন আমি ইস্যু করব, এই যে 9000 থেকে আমার ইস্যু করতে হবে। এখন আমি ব্যালেন্স দেখলাম যে আমার ব্যালেন্স আছে হলো 9000। তাহলে আমি ইস্যু করব যে পণ্য প্রস্তুতকরণ বা উৎপাদনে ব্যবহার বা ব্যবসায়ের ক্ষেত্রে পণ্য বিক্রয়, যেটাই হোক না কেন। আমি যেহেতু প্রোডাকশন করতেছি, তো আমাকে এখানে লিখতে হবে। আমি মনে করেন যে 4000 কোয়ান্টিটি আমি ইস্যু করে ফেলছি, বা আমি 2000 দিই, 2000 দিলে একটু বুঝতে সুবিধা হবে। 2000 কোয়ান্টিটি আমি ইউজ করে ফেলছি। ঠিক আছে, 2000 কোয়ান্টিটি ইউজ করলে দেখেন এখানে আমার কত, ক্লোজিং ব্যালেন্স কত। ক্লোজিং ব্যালেন্স আমার তারিখে 9000। 1 তারিখে শেষে ছিল হলো 9000 টাকা। 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত কোনো কিছু কিনি নাই, 11 তারিখে আমি ইস্যু করলাম। তাহলে 11 তারিখের ওপেনিং আমার কত সকালবেলা? ওই 9000 না ভাই? জি 9000 হবে। এই 9000, এই যে 9000 আমি ওখান থেকে জি। এখানে নিয়ে আসলাম। 10 তারিখ 11 তারিখে শুরুতে আমার কত ছিল? 9000 ওপেনিং। 11 তারিখে আমি কি করলাম? কোনো পারচেজ করি নাই। 11 তারিখে আমি ইস্যু করছি। কত কোয়ান্টিটি ইস্যু করছি? 2000 কোয়ান্টিটি। আমার হাতে তাহলে 11 তারিখের দিন শেষে কত থাকলো? 7000। 7000। 7000 থাকলো। এরকম করে যদি আমি মনে করেন 12 তারিখে 12 তারিখে আমার ওপেনিং কোনটা হবে? ওই যেটা 7000। 11 তারিখে 7000 যেটা হবে। ক্লোজিং ছিল সেটা 7000 ক্লোজিং হলো, যেটা ওপেনিং হলো। ক্লোজিং, যেটা দিন শেষে যেটা ক্লোজিং, পরবর্তী পরবর্তী ওয়ার্কিং ডেট ওইটা আমার ওপেনিং। ওপেনিং, রাইট। আবার মনে করেন যে আপনি 12 তারিখে এসে কি করছেন? কিনছেন। 12 তারিখে কিনছেন হলো কার কাছ থেকে? এবার আপনি পিকিউ এর কাছ থেকে কিনছেন। পিকিউ, হ্যাঁ, পিকিউ এর কাছ থেকে কিনছেন। তার ঠিকানা ধরেন ওই চকবাজারি, বিভিন্ন নাম্বার আর চেঞ্জ করলাম না, এখানে 5 দিয়ে দিলাম শুধু, হ্যাঁ, 5 দিয়ে দিলাম। সে এটাও পারচেজই হয়েছে। এখন তার কাছ থেকে আপনি কত পারচেজ করবেন? 3000 ধরে নিলাম, পারচেজ করলেন। 3000 এর দাম কত? এখন আমি 3000 এর দাম যে কোনো 30000 ধরলাম, 30000 টাকা দাম। এই 30000 এর উপর আমার মূসক কত গেছে? 4500। 15% হিসেবে মনে করলাম যে এটাও 4500 করে আমি কিনছি। 4500 টাকা 15% হিসেবে কিনছি 4500। তাহলে আমার এখন কোয়ান্টিটি হলো কত? দেখেন, আগে ছিল আমার ওপেনিং ছিল কত 12 তারিখে? 7000। আর নতুন করে কিনলাম কত? 3000। তাহলে আমার ক্লোজিং কত হলো? এবার 10000 হলো। ঠিক আছে, এন্ড অফ দা ডেতে 12 তারিখের এন্ড অফ দা ডেতে আমার ক্লোজিং হলো 10000। এখান থেকে মনে করেন 10 তারিখ, এই 12 তারিখেই 3000 কোয়ান্টিটি আবার ইস্যু করেছি, কিনেও নিয়ে আসছি এবং ইস্যু করেছি। বা আমি 2000 কোয়ান্টিটি দিই, তাহলে সুবিধা হবে না। 2000 কোয়ান্টিটি ইস্যু করেছি, তাহলে 12 তারিখের দিন শেষে আমার কত থাকলো ব্যালেন্স? 8000। এটা কিছুই না, শুধুমাত্র স্টকের মুভমেন্ট। আপনি কত কিনতেছেন, ঢুকাচ্ছেন আপনার স্টোরে, সেখান থেকে কত প্রোডাকশন ফ্লোরে দিচ্ছেন বা বিক্রি করছেন, যাই করেন না কেন, আউট হচ্ছে কত, এবং ওপেনিং কত, ক্লোজিং কত, এই স্টকের মুভমেন্ট, নাথিং এলস। ঠিক আছে, ভ্যালু, এখন যদি ভ্যালু দেন আপনি, ধরেন ভ্যালু যদি দিতে যাইতেন, এখানে মনে করেন এখানে 5000-এর, বাংলাদেশে পেয়েছিলেন নাকি ওখানে? সরি আচ্ছা। জলিয়াপা কিছু বলছেন? আচ্ছা, যেটা বলছিলাম, এখন যদি ভ্যালু এখানে দিতাম আমি, দেখেন ভ্যালু যদি এখানে 50,000 টাকা দিই, 5000-এ মনে করেন যে 50,000 টাকা আমার ওপেনিং ভ্যালু ছিল, তাহলে ক্লোজিং ভ্যালু আমার কত হলো? ক্লোজিং ভ্যালু আপনার এখানে 50,000 টাকা আমি নতুন কিনছি, এটা এই কটা ক্লোজিং ভ্যালু আমি যদি দিতে চাই, তাহলে ক্লোজিং ভ্যালু কত হবে? এইটার সাথে এইটার সাথে কোনটা যোগ হবে? এটার সাথে যোগ হবে হলো এই যে কোয়ার্টার যে কিনলাম, এই মাসে যে এই দিনে যে কিনলাম, সেটা কিন্তু যোগ হবে। তো যোগ হয়নি। এটা তো শুধু বাংলাদেশে না, ধরেন ঢাকায় চায়ের দোকান দেয়, হ্যাঁ, কিন্তু গ্রামে গিয়ে তো দেখায় সে বড় চাকরি করে। ঠিক আছে, এখানে 1 লাখ টাকা। জলেপা কিছু বলছেন? আচ্ছা, যাই হোক, উনি মনে হয় অন্য কারোর সাথে কথা বল। তাহলে এন্ড অফ দ্য ডেতে আমার কত? এন্ড অফ দ্য ডে আমি যে এখানে যোগ করি, দেখেন এখানে কি 20 এর সাথে 16 মাইনাস হলো 16 মাইনাস 18, এখানে 16 মাইনাস 18, তাহলে 16 কোনো মাইনাস নাই, তাহলে আমার সেম হবে। আমি যদি এটা করি 16 মাইনাস 18, যদি এটা দেই, তাহলে এখানে কিন্তু আলটিমেটলি আমার কোনো ইয়া হয় নাই,
ঠিক আছে, এরকম করে যদি যাই। জাহাঙ্গীর ভাই মিউট করে দেন সবাইকে। দাদা এসছেন, কেমন আছেন আপনি? এই তো আল্লাহ রাখছে। আচ্ছা, যেটা বলছিলাম আর কি, তো এখানে যদি আমি ভ্যালু দেই, দেখেন ভ্যালু দিলে পরে কি হয়, এখানে আমার ক্লোজিং ভ্যালু কিন্তু 1,00,000 টাকা দেখাচ্ছে, কিন্তু এই ইয়াটা আপনার এখানে থাকে, এখানে কোনো অসুবিধা নাই, কারণ আমি যেটা আমার ওপেনিং ছিল সেটা কিনেছি, ওপেনিং যেটা ছিল তার সাথে যেটা আমি এই 1 তারিখে যেটা কিনলাম সেটা যোগ করে আমার ক্লোজিং হলো, এখানে কোনো অসুবিধা নাই। কিন্তু আপনি যখন ইস্যু করতে যাবেন, এই যে 11 তারিখে যখন ইস্যু করবেন, 11 তারিখ শেষে কিন্তু আপনার প্রোডাক্টের ভ্যালু ওই 1,00,000 টাকা আসবে, ওইখানে যেটা ক্লোজিং করলেন এবার সেটা এখানে ওপেনিং হবে, ওপেনিং হয়ে গেল 1,00,000 টাকা হলো। এখন যখন আপনি ইস্যু করলেন, দেখেন 9,000 কোয়ান্টিটি ইস্যু করছেন, এইটা ইস্যু করার সময় আপনার এইটা কিন্তু ময়দা ইস্যু করার সময় 9,000 কোয়ান্টিটি আপনি ইস্যু 2,000 কোয়ান্টিটি আপনি ইস্যু করতেছেন, 9,000 কোয়ান্টিটি থেকে 2,000 কোয়ান্টিটি আপনি ইস্যু করতেছেন, আপনার ভ্যালু কিন্তু এটাই আছে, ভ্যালু কিন্তু শেষ হয় না, হয় না, কমে নাই, এটাই আছে। কিন্তু যখন আপনি এটা ইস্যু করতে গেলেন 2,000 কোয়ান্টিটি ইস্যু করতে যায় কিন্তু কিছু উড়ে যাবে, কিছু পড়ে যাবে, এক পাতিল থেকে আরেক পাতিলে নিবেন বা একটা পট থেকে আরেকটা পটে নিবেন, তখন কিছু নষ্ট হবে, নষ্ট হয়ে এন্ড অফ দ্য ডেতে যদি আপনার কোয়ান্টিটি এখানে 7,000 দেখাচ্ছে, আপনি কিন্তু 7,000 পাবেন না, অ্যাকচুয়াল কোয়ান্টিটি কিন্তু কমে যাবে, বিভিন্নভাবে নরমাল লস হবে আপনার প্রোডাকশন ফ্লোরে বা আপনার স্টোরে লস হবে। স্টোরে যখন একটা থেকে আরেকটাতে দিবেন তখন কিছু ওই যেটা যে মেজারমেন্ট কাপ যেটা থাকবে বা মেজারমেন্ট যেটাই থাকুক না কেন, সেটা যখন আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় নিবেন ওর সাথে কিছু লেগে থাকবে, সো আপনার অ্যাকচুয়াল কোয়ান্টিটিটা কিন্তু 7,000 এখানে দেখালেও সেটা পাবেন না, আপনার ভ্যালুতেও কিন্তু এটা প্রবলেম হবে, ভ্যালুটা কিন্তু অ্যাকচুয়াল ভ্যালুটা আপনি পাবেন না। এই কারণেই ডিসকারেজ করা হয় যে এন্ড অফ দ্য ডেতে যেহেতু ভ্যালুটা আপনার ম্যাচ করা সম্ভব হয় না, এটার জন্য আবার আলাদাভাবে ইনভেন্টরি ভ্যালুয়েশন করতে হয় বিভিন্ন মেথড ইউজ করে। সো এখানে যেহেতু এনভিআর অথরিটিও শুধুমাত্র কোয়ান্টিটি মেজারমেন্ট করে, তারা যখন অডিটে যায় তারা কিন্তু ভ্যালু ওইভাবে ফোকাস দেয় না, তাদের ইয়ার থাকে হলো আপনি যে স্টক রেজিস্টারে দেখাইছেন 7,000 কোয়ান্টিটি আছে, এই 11 তারিখ শেষে 11 তারিখ দিন শেষে আপনি দেখাচ্ছেন যে 7,000 কোয়ান্টিটি আছে, তারা শুধু এইটা মাইপা দেখবে যে আপনার 7,000 কোয়ান্টিটি আছে কিনা, ঠিক আছে। এই কারণেই এই ভ্যালু গুলা লিখতে ডিসকারেজ করা হয়, শুধুমাত্র ইনভেন্টরি যাদের ক্ষেত্রে সম্ভব তারা রাখবেন, যাদের নরমাল লসের কোনো সুযোগ নাই বা ইনভেন্টরি ভ্যালু চেঞ্জ হয় না তারা এটা রাখতে পারেন, কিন্তু যারা প্রোডাকশন করেন বা কোনো কোনো একটা প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করে সেল করেন তাদের জন্য আসলে রিকমেন্ডেশন থাকবে যে ভ্যালুটা যতটুকু সম্ভব অ্যাভয়েড করে শুধুমাত্র আপনার ইনভেন্টরির মুভমেন্টটা এখানে যথাযথভাবে দেখা। এখন আপনার ক্লোজিং ব্যালেন্স এবং ওপেনিং ব্যালেন্সের খুব বেশি প্রয়োজন নাই, এই কারণেই আপনি যখন রিটার্ন সাবমিট করবেন, এটা দরকার আছে কখন দরকার আছে, যখন আপনি অ্যানুয়াল অ্যাকাউন্টস তৈরি করবেন বা পিরিয়ডিক্যাল অ্যাকাউন্টস যখন তৈরি করবেন তখন ইনভেন্টরি ভ্যালুয়েশন করে সেটা আপনার অ্যাকাউন্টসে ইফেক্ট দিতে হয়। এটা অ্যাকাউন্টসে বহুত মেকানিজম করে, যারা অ্যাকাউন্টিং করেন বা অ্যাকাউন্টসের সাথে রিলেটেড আছেন তারা খুব ভালো জানেন। এখানে প্রবীর দা আছেন, অনেক এক্সপিরিয়েন্স এই সম্পর্কে, আসলে আমি নিজেও বলতে একটু ইয়া করতেছি কারণ উনি অনেক এক্সপিরিয়েন্স লোক। সো এই যারা অ্যাকাউন্টসের সাথে রিলেটেড, ফাইন্যান্সের সাথে রিলেটেড, তারা জানেন যে আসলে ভ্যালুয়েশনটা কখন করতে হয় এবং ভ্যালুয়েশনের কি প্রয়োজনীয়তা, সে স্টক ভ্যালুয়েশনের সেটা অ্যাকাউন্টস ইফেক্টের জন্য কি প্রয়োজনীয়তা সেটা ওনারা ভালোভাবে জানেন বা ভালোভাবে পরিচিত এটার সাথে। আপাতত ভ্যাট রিটার্নের জন্য যেটা দরকার হয়, ক্লোজিং ব্যালেন্সের আসলে ওইভাবে ভ্যাট রিটার্ন সাবমিট করার জন্য দরকার হয় না বা ভ্যাট ম্যানেজমেন্টের সাথে এটা খুব বেশি এফেক্ট করে না। হ্যাঁ, ওইখানে এখানে যেটা দরকার বেসিক্যালি হলো এই মাসে আপনি যে কর্মমেয়াদের আপনি হিসাব রাখতেছেন সেই কর্মমেয়াদের, যেমন নভেম্বর, এখানে আমি কনসিডার করেছি নভেম্বর মাসের যখন রিটার্ন সাবমিট করবেন ডিসেম্বরের 15 তারিখের মধ্যে, তখন আপনাকে যে তথ্যগুলো নিতে হবে সেটা হলো যে ক্রয়কৃত উপকরণের তথ্য, মানে এই মাসে যেগুলো কিনেছেন, হ্যাঁ এই মাসে যেগুলো আপনার কেনা পড়েছে, যেমন যেখানে 4,000 কিনেছেন 3,000 কিনেছেন, এই যে মূল্য ছাড়া ভ্যালু যে কিনলেন 80,000 টাকা, আপনার কাজে লাগবে হলে এই তিনটা তথ্য বেসিক্যালি এই রিটার্ন সাবমিশনের সময়। এই কোয়ান্টিটিটা লাগবে, কত টাকার কিনেছেন এবং কত আপনি মূসক দিয়ে আসছেন, এই তিনটা তথ্য বেসিক্যালি লাগবে আপনার রিটার্ন সাবমিট করার জন্য। তো ওপেনিং ক্লোজ মুভমেন্ট যদি আপনি রাখতে পারেন সেটাতেই এনবিআর অথরিটি হ্যাপি হয় বা আপনার কাজও চলে আর কি, অত ডিটেল ইয়া না করলেও হয় আর কি, আপনি মোটামুটি একটা কাজ
চালাতে পারবেন। তো এইটাই হলো বেশি ইম্পর্টেন্ট, কারণ এটা আপনি যখন রিটার্ন সাবমিট করবেন, ক্রয়কৃত উপকরণের উপরে যে ভ্যাট দিয়ে আসেন সেটাতে আপনি রিবেট নেবেন। তো রিবেট নেওয়ার জন্য এই তথ্যটা আপনার অ্যাকুরেট হওয়া দরকার, বাঞ্ছনীয়। এটা অবশ্যই অ্যাকুরেট হতে হবে এবং কত টাকা কিনেছেন সেটা আপনার অ্যাকুরেট হতে হবে, কোয়ান্টিটি কত সেটা অ্যাকুরেট হতে হবে। তো এই বেসিক্যালি হলো ফরম্যাটের সাথে পরিচিতি এবং কিভাবে ফিল আপ করবেন আপনি 6.1। আরো ডিটেইল, আরো একটু ফরম্যাটিভ আলোচনা করা যেত, কিন্তু যেহেতু একটা দরকার ছিল একটা ডেমো কোশ্চেনের, হ্যাঁ, কোশ্চেনটা আমি বানাইতে পারি নাই। নেক্সট হয়তো কোন একটা সেশনে আমি যখন 6.2 করাবো, ওই 2 এর সাথে 1 এর একসাথে মিল করে 1 এবং 2 দুইটা তথ্য দিয়ে দুইটা ওইটার সাথে পরিচয় করায় দিয়ে দুইটা একসাথে আমি একটা ফিল আপ করবো, ক্রয় এবং বিক্রয়। তাহলে দুইটা শেখা হয়ে যাবে। একটা আমি ডেমো কোশ্চেন বানাবো, সেই কোশ্চেন দিয়ে আমি ফিল আপ করবো এটা। তাহলে দেখবেন যে আরো ইজি হয়ে গেছে আর কি আপনাদের জন্য। আপাতত মনে হয় একটু মানে ইন্ট্রোডাকশনটা হলো আর কি, পরিচিতিটা হলো ফর্মের সাথে, কিভাবে ফিল আপ করা যায়। তো আরো ডিপলি আমরা এটা নিয়ে কাজ করতে পারি, বা কারো কোনো কোশ্চেন যদি থাকে এটা নিয়ে তাহলে বলতে পারেন, আলোচনা করতে পারি আমরা। আসসালামু আলাইকুম, আমার একটা কোশ্চেন ছিল আর কি হ্যাঁ লাস্টের। স্টিফেন ভাই প্লিজ বলেন। আমি তো সবগুলো মোটামুটি দেখছি ফিল আপটা কিভাবে করছেন, কিন্তু এই যে আমার মানে একটা মাসের যে ভ্যাটটা ক্যালকুলেট লাস্টের যে অ্যামাউন্টের উপর হবে, ওইটা যদি আমাকে আবার একটু ক্লিয়ার করতেন খুব ভালো হতো। লাস্টে কোন যেটা অ্যামাউন্টের হবে উপর? পুরো মাসে, এই দেখেন 12 নাম্বার কলামে 11, জি 12, 14 এই তিনটা খুব ইম্পর্টেন্ট। জি 11 নাম্বার হলো পরিমাণ, আপনি সারা মাসে জি কত পরিমাণ কিনেছেন, মানে কোয়ান্টিটি কত কিনেছেন, এই হুইট ফ্লাওয়ার জি যেটা, এটা কত পরিমাণ, কত কেজি কিনেছেন সেটা। আর জি এটা হলো কত টাকা দিয়ে কিনেছেন সেটা। আর জি এই কেনার জন্য আপনি কত টাকা ভ্যাট দিয়ে আসছেন সেটা। এটা জি ভ্যাট কত পার্সেন্ট জি দিয়েছেন, আমি কিন্তু এখানে 15% ক্যালকুলেট করেছি, জি 5% হতে পারতো, 7.5% হতে পারতো। ঠিক আছে, আমি 15% স্ট্যান্ডার্ড ধরে ক্যালকুলেট করেছি। তাহলে এগুলো হলো ভ্যাট, এটা হলো ভ্যাট সারা মূল্য, আর এটা হলো জি কোয়ান্টিটি। মাস শেষে যখন জি আপনি রিটার্ন সাবমিট করবেন, এই তিনটা তথ্য আপনার দরকার হবে, যে জি আপনার কোয়ান্টিটি কত কিনেছেন, মূল্য জি কত আপনার সেটার ভ্যাট ছাড়া, এবং তার উপরে ভ্যাট কত দিয়ে আসছেন। এই টাকাটাই বেসিক্যালি আপনি ইনপুট ভ্যাট রিবেট পাবেন আর কি, পারচেজের বুঝতে এগেইনস্ট। পারছি। ঠিক আছে, ঠিক আছে। এরকম আরো জি জি হইতে পারে আপনার হয়তো সারা মাসে এমনও কোম্পানি আছে 2, 4, 5 পাতা হয়ে যায় লিখতে লিখতে। ঠিক আছে, বড় কোম্পানিগুলো, যারা জায়ান্ট কোম্পানিগুলো যেগুলো আছে তাদের ক্ষেত্রে। ছোট জি, কোম্পানিগুলো বুঝতে পারছি। ট্রানজাকশনের উপর ডিপেন্ড করবে আর কি। জাস্ট একটা ডেমো দেখালাম, মুভমেন্ট দেখালাম। দেখেন এখানে আরো কিছু বিষয় আছে, সেগুলো আসলে তো মানে একদম ডিটেইলে আলোচনা করতে গেলে অনেক টাইম লাগবে। আজকে আমি সেশনটা একটু শর্টও করতে চাচ্ছি, আমার বাসায় অনেক মানে লোকজন আছে আর কি। চাচ্ছি যে একটু শর্ট করে, যেহেতু গত সেশনটা করাতে পারি নাই বা পার্টিসিপেট আপনাদের সাথে করতে পারি নাই, আমার একটা এক্সাম ছিল। তো এই কারণে আজকে দেখলাম যে না, আজকে অ্যাটেন্ড করি, এবং একটু আমার নিজেরও ভালো লাগতেছিল না আপনাদের সাথে মানে গত সপ্তাহটা মিস দিয়ে। এই কারণে দেখলাম যে না, আমি যেভাবেই হোক অ্যাটেন্ড করব। তা আমি ঘর দরজা বন্ধ করে দিয়ে অ্যাটেন্ড করতেছি আর কি আপনাদের সাথে। এই কারণে চেষ্টা করব একটু শর্ট করতে আর কি। হ্যাঁ, তো নেক্সট সেশনে আমরা বিক্রয় হিসাব, আপনারা যদি চান তো বিক্রয় হিসাব দেখাতে পারি, অথবা অন্য কোনো টপিক যদি জি আপনারা। জাহাঙ্গীর ভাই, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। জি জাহাঙ্গীর ভাই, একটা প্রশ্ন ছিল। জি জি বলেন প্লিজ। জি ভাই, এটা এখানে দেখাচ্ছে 5 নম্বর ঘরে চালানপত্র অবলিক বিল, সরি কোথায় হ্যাঁ, একটু দেখতেছি, বিল অফ এন্ট্রি। বিল অফ এন্ট্রি আপনি যখন ইম্পোর্ট করবেন, 5 নম্বর ইম্পোর্ট ঘরে, করার 5 সময়, নম্বর ঘরে। হ্যাঁ 5 আমি বলি, 5 নম্বর ঘরে হ্যাঁ, চালানপত্র বা বিল বিল অফ অফ এন্ট্রি। এন্ট্রিটা থেকে। চালানপত্রটা হলো হ্যাঁ 6.3, যে 6.3 দিয়ে আপনি কিনবেন হ্যাঁ। সেটার একটা নাম্বার আছে, সেই নাম্বারটা হলো এখানে বসবে 5 নম্বরে, জি যদি চালানপত্র লোকালি জি যদি জি কেনেন। আর যদি বিদেশ থেকে কেনেন জি তাহলে তো বিল অফ জি এন্ট্রি আসবে, চালান তো আসবে না, তখন জি 6.3 আসবে না, বিল অফ এন্ট্রি আসবে। সেই বিল অফ এন্ট্রির নাম্বারটা এখানে দিতে হবে। ঠিক আছে, যদি এখানে কোনো জি, ইউজ করি ধন্যবাদ নাই, ভাই। কারণ কোনো চালান জি দেখাই নাই, তো এই জন্য চালান ভাই, নাম্বার নেক্সট ইউজ করি। ক্লাসটা। নেক্সট ক্লাস ওই জি জি 7টায় জি করব। হ্যাঁ, জি সেম জি জি আপনার শুক্রবারই করব, এবং 7টায় করব নেক্সট টাইমে। কারণ গত ক্লাসেই যখন করলাম তখন বিশেষ করে সাতটা। শামীম ভাই আছেন কিনা জানি না, শামীম ভাই এবং আহ, প্রবীর দা বলেছিলেন যে 7টায় করতে, কিন্তু আমি না ভুল ক্রমে 6:30 দিয়ে ফেলছি আজকে। হ্যাঁ, তো এই জন্য ক্ষমা চাচ্ছি আর কি। নেক্সট সেশনটা অবশ্যই আমরা জি 7টায় করব। হ্যাঁ, 7টায় কন্ডাক্ট করার চেষ্টা করব। আমি জাহাঙ্গীর একটা ভাই, হ্যাঁ দাদা।
ক্লাসের টপিক একটা কোশ্চেন ছিল একটু ছোট। প্লিজ বলেন না প্লিজ। যে বিল অফ এন্ট্রিতে তো বেশিরভাগ মাল কেনা হয় আমাদের, জি তো এটা কি তাহলে আপনার এই যে 12 নাম্বার যে কলামটা, এটা কি ডলারে লিখবো নাকি? যেটা হ্যাঁ ওটা ডলারে লিখবেন, রাইট। আপনার আইটেম তো আলাদা হবে, যেগুলো আপনি বিদেশ থেকে বিল অফ এন্ট্রির মাধ্যমে কিনবেন ওগুলো তো আপনি আলাদা পেজ ইউজ করবেন, তাহলে ওইখানে শুধুমাত্র ডলারেরই আপনার ইয়া থাকবে, কারণ যেহেতু রিটার্নে আপনাকে ডলারেই দেখাতে হবে, তো আপনার ডলার দিতে বলবেন। আবার কিছু কিছু item বাংলা টাকায় কিনতেছি, তাহলে কি সেগুলো বাংলা টাকায়? এখন দুইটা সেপারেট করে রাখতে পারলে বেটার, বাংলা বাংলা টাকা রাখলেন আর ডলারের যদি বাইরে থেকে নিয়ে আসেন সেটা আলাদা রাখলেন, সেপারেট পেজ ইউজ করাটা ভালো, তাহলে আপনার আইটেম ওয়াইজ যেহেতু মেনটেন করব, তো হ্যাঁ। আমার আইটেম তো আছে মোটামুটি অনেক, মোর দ্যান 200। মানে আজকের দাম কত? আজকের দাম হ্যাঁ 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 800। হ্যাঁ দাদা একটু আনমিউট করে কথা বলেন। মনে করেন যে ইয়ার্ন আমার কয়েক ধরনের আছে, যেমন ইয়ার্নের কাউন্ট আলাদা, হ্যাঁ তো এইরকম। তো আমার যদি 10টা কাউন্ট থাকে, 10টা পেজ দিয়ে আমি স্টার্ট করলাম, আবার প্রত্যেকটা পেজ কিন্তু মাস শেষে আবার চেঞ্জ করতে হচ্ছে। হ্যাঁ তার মানে 12 মাসে 10টা কাউন্টের 12 মাসে 120টা পেজ 120টা নিলাম। হচ্ছে 120টা হচ্ছে, সেটা আপনার বেশিরভাগই কিন্তু খালি যাবে পেজ, মানে একটা দুটা করে লাইন লেখা হবে, দুটা তিনটা লাইন লেখা হবে, খালি যাবে। সেই ক্ষেত্রে আপনি এক পেজের মধ্যে দুইটা লিখবেন, অসুবিধা কি? এরকম তো আর বলা নাই কোথাও যে এক পেজের মধ্যে আচ্ছা। লেখা যাবে না। অত পেজ নষ্ট করবেন এটা কেন? একটা ভালো বুদ্ধি, হ্যাঁ। হ্যাঁ এক পেজের মধ্যে দুইটা লিখে ফেলবেন, তাহলে হয়ে যাবে। Right, মানে এটা একটা একাধিক ভালো মাস বুদ্ধি। ইউজ করবেন আর কি, ওখানে ওই মাস ওয়াইজ আপনি ব্যালেন্স টেনে নিলেন, আর উপরে আপনি রেফারেন্স যখন দিতে ফর দ্য মান্থ অফ নভেম্বর দিয়েছি না আমি, এখানে আপনি একাধিক মাস লিখে দিলেন, সেক্ষেত্রে ব্ল্যাঙ্ক রাখলেন, যে কয় মাসের থাকলো তথ্য ওখানে, বা উপরে না লিখলেও চলে, আপনি যদি ডেট আছে ডেট ওয়াইজ তো আপনি Date আছে। ইয়া করবেন, যোগ করবেন, সো আলাদা আলাদা করে এটা দেখাতে কি পারবেন। করা সম্ভব যে মনে করেন আমি ডেট ওয়াইজ স্টার্ট করলাম, জি তার ভিতরে যতগুলো আইটেম আছে সব আইটেম এক সিরিয়ালে করে ফেললাম, এটা কি সম্ভব? ওটা আপনার হেফাজত হবে মনে হয়, ইয়াটা আচ্ছা, আপনার মেইনটেইন করতে কষ্ট তাহলে হবে। কিছু কিছু লাইন খালি রেখে রেখেই করতে হবে। খালি রেখে রেখে করলে পরে ভালো হবে, তাহলে যোগফলটা থাকলো, কিছু কিছু লাইন আপনি খালি রেখে ওইভাবে করলেন, মানে আপনার হলো রিটার্নের জন্য সুবিধা যেভাবে হয় আর আপনি যেভাবে আলাদা করতে পারেন, Right. কারণ তো রিটার্ন তো দিতে হবে প্রত্যেকটা এইচএস কোড ওয়াইজ আলাদা আলাদা। এখন আপনি একই নামে একাধিক কিন্তু এইচএস কোড থাকতে পারে, আপনার প্রোডাক্টের হয়তো ধরন অনুযায়ী, কোনোটার আমি ধরি যে কোনোটার কেজি হলো 2 কেজির কন্টেইনার, কোনোটার 4 কেজির কন্টেইনার, ইয়ে কিন্তু চেঞ্জ হতে পারে, তাই না? চেঞ্জ হয়ে গেলে পরে সেক্ষেত্রে তো আলাদা আলাদা রাখাটাই বাঞ্ছনীয়, আদারওয়াইজ তো আপনি ইনপুট দিতে পারবেন না, আপনার ঠিক আছে, অ্যাকাউন্টে বুঝে গেছি। দিতে অসুবিধা ভালো হবে। আইডিয়া পাওয়া গেছে। হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ জাহাঙ্গীর ভাই। ওকে ভাই ঠিক আরে, আছে। আমাকে আমার একটা কোয়েরি লাস্ট, আর হ্যাঁ ইয়ে করবো না। প্লিজ বলেন। এটা হলো যে আমার ধরেন আমি তো আজকে নতুন জয়েন করছি, আগের ক্লাসগুলোর সম্বন্ধে এবং কিছু মানে জিনিস আমার প্রশ্ন ছিল, মানে আমি আপনার সাথে কথা বলতে চাইছিলাম, কখন আপনাকে ফোন দিতে পারি? আপনি কি আপনি ফোন দিতে পারবেন হলো সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত, যে কোনো সময়। ইনশাআল্লাহ। আমি আচ্ছা response ঠিক করার আছে। চেষ্টা করব। আমি যদি খুব বিজি না থাকি, জাহাঙ্গীর ভাই বিজি থাকলে জি, আপনার ইনশাআল্লাহ। কাছে সময় একটু আসসালামু চেয়ে আলাইকুম। নিব, চেয়ে নিব জি, যে জি। আমি পরে ফোন দিচ্ছি আপনাকে, আমি ব্যাক করব হয়তো, আদারওয়াইজ জি। কথা বলবো, অসুবিধা নেই। আচ্ছা ঠিক জাহাঙ্গীর আছে। ভাই রণজিৎ প্লিজ বলেন। আহ, ওই যে প্রবীর দা বললো যে আপনি বললেন ইয়ার্ন, এটা ইউএস ডলারে লিখতে, কেন এটা বিডি টাকায় কনভার্ট করে লেখা যায় না? ইউএস ডলার যদি আপনি ইম্পোর্ট করে আনেন, যদি আপনি 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড হন, ওই দাদা কিন্তু এক্সপোর্ট ওরিয়েন্টেড, সো সেই ক্ষেত্রে তো আপনার ইয়া নাই, আপনি ভ্যাট নাই তো, তো ওখানে না আপনি কিন্তু যখন এটা বিডি টাকায় কনভার্ট করে, বিডি হ্যাঁ, টাকায় কনভার্ট করা যায় না? ওই ওই কোনো জায়গাটা লিখতে অসুবিধা নেই, বললেন যে। কোনো অসুবিধা নেই, আপনি বিডি টাকা কনভার্ট করে লিখতে পারেন, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, ঠিক আছে। ওকে জাহাঙ্গীর ভাই আমার একটা লাস্ট কোয়েরি ছিল জি জি প্লিজ বলেন। ভাই, আপনি যদি আরিফ ভাই শুনতে পাচ্ছেন হ্যালো আপনাকে? আরিফ বলতেছিলাম ভাই। জি 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 বলেন আরিফ ভাই জি, বলেন প্লিজ। আপনি যদি একটা ক্লাস আমাদের টিডিএস উৎসকর্তন সম্পর্কে একটা ক্লাস, হ্যাঁ হ্যাঁ, আর আর গত উৎসকর্তন ক্লাসে একটু সম্বন্ধে যদি একটা রিকোয়ারমেন্ট ছিল। ক্লাস দিতেন অথবা হ্যাঁ, আজকে একটু যদি 2-4 মিনিট বলতেন। আজকে না, ওটার জন্য একটা ক্লাস রাখবো, একটা করেছি, আর গত ক্লাসে কিছু রিকোয়ারমেন্ট ছিল উচ্চকর্তন নিয়ে, আমি চিন্তা ওকে করছি ভাই, একটা দিনই ওকে ভাই, এর জন্য ডেডিকেটেড জি করবো ভাই, আর কি। হ্যাঁ, উচ্চকর্তন নিয়ে আজকে শামীম ভাই নাই আজকে না, জি ভাই, জি ভাই, আমরা আজকে অবশ্য এইটা বলে এটার দেবো এটার সবাই উপর আসলে। এটার উপর কি কারো আর কোনো কোশ্চেন আছে কিনা 6.1 এর উপরে?
জি ভাই 9 না নাম্বার ভাই। ঘরটা নিয়ে আমার একটা প্রশ্ন ছিল। বলেন। এটা হলো ওই যে নিবন্ধন নাম্বার বা তালিকাভুক্তি নাম্বার অথবা জাতীয় পরিচয়পত্র নাম্বার। হ্যাঁ নিবন্ধন নাম্বার।